13 নম্বর এমসিকিউ যেটা বলছিলাম, ঠিক আছে, বইয়ের পেজ নাম্বার 71। মানে আগের চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো হচ্ছিল সেখানে দুটো এমসিকিউ বাকি ছিল, কারণ আমি বলেছিলাম দুটো এমসিকিউ অ্যাডমিশন যখন হবে তখন অ্যাডমিশনের সঙ্গে পড়িয়ে দেবো। বলছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 3:2। এ আর বি দুজন মিলে ব্যবসা করছিল, তাদের রেশিও ছিল 3:2। ব্যবসায় নতুন পার্টনার অ্যাডমিট করেছে, তার নাম সি। সি কত টাকা প্রিমিয়াম নিয়ে এসছে? 5,000 টাকা প্রিমিয়াম নিয়ে এসছে। বা আমরা জানতাম ব্যবসায় যে নতুন পার্টনার তাকে প্রিমিয়াম নিয়ে আসতে হবে, আর নতুন পার্টনার যে প্রিমিয়ামটা নিয়ে আসবে সেই প্রিমিয়াম টাকাটা কারা ভাগ করে নেয়? পুরোনো পার্টনাররা ভাগ করে নেবে। কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিওতে। স্যাক্রিফাইসিং রেশিওতে এমসিকিউর জন্য মাথায় রাখবি, স্যাক্রিফাইসিং রেশিওতে। নিউ রেশিও বলেছে 9:6:5। বাহ, ভেরি গুড। ওল্ড রেশিও বলছে 3:2 আর নিউ রেশিও বলছে 9:65। খাতা বের কর, খাতা বের কর, খাতা কর। স্যাক্রিফাইসিং রেশিও বের কর। কিরে, কর, খাতা বের কর, খাতা কর। অঙ্কে পেজ নাম্বার দে, পেজ নাম্বার দিয়ে রাখ 71, পেজ নাম্বার লেখ 71, পেজ নাম্বার দিয়ে রাখ 71। ঠিক আছে, কি লিখলি? পেজ নাম্বার 71, ঠিক আছে তো? কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? তো স্যাক্রিফাইসিং রেশিও কি শিখেছিলাম আমরা? আমরা যেভাবে করতাম, পার্টনার্স লিখে লিখে করবো, সময় নষ্ট, কোনো সমস্যা নেই। পার্টনার্স, তারপর কি ছিল? ওল্ড, মনে পড়ছে? তারপর ছিল নিউ, তারপর ছিল স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিওর ব্যাকেটে লিখবো ওল্ড মাইনাস নিউ। এইভাবে করো, সবচেয়ে বেশি ইজি। পার্টনার কারা কারা ছিল বিজনেসে? এ বি সি। এ বি সি ফর পুরনো রেশিও কত ছিল? 3/5, তাই তো? 2/5, ঠিক আছে? 3/5 আর 2/5, ঠিক আছে? নিউ রেশিও অঙ্কে কত বলেছিল বল? 9:6:5। তাহলে 9 আর 6 কত হয়? 15। 15 আর 5 20। 9/20, 6/20 আর 5/20। স্যাক্রিফাইসিং রেশিও ওল্ড মাইনাস নিউ, 3/5 মাইনাস 9/20। 5 আর 20 এলসিএম করলে হয় 20। 5কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। 4-এর সাথে 3 গুণ করলে 12, এখানে হলো 12। মাইনাস 9, মানে 12 মাইনাস 9, 3/20। এটা হবে 2/5 মাইনাস 6/20। 5 আর 20 এলসিএম করলে হবে হচ্ছে 20। 5কে 20 দিয়ে ভাগ করলে 4। 4 দুগুণে 8। 8 মাইনাস 6, 2/20। 2/20। তাহলে কথা হলো 3:2। বুঝতে পারলি? এটা করে দেখাতে হলো। দেখ, তুই যেটা বলছিলি, অনেক সময় কি হয় জানিস তো, প্রিমিয়াম ফর গুডউইলটা ওল্ড রেশিও ভাগ করে দিতে বলেছিলাম না? কেন ওল্ড রেশিও ভাগ করতে হয়? যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তখন ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও, বাট এরকম তো বলেনি এখানে, তাই না? এটা দেখে দেখে বুঝতে হবে। তাহলে কি হবে? অ্যান্সারটা 3:2। আমরা রিভিশনও করে দিচ্ছি, বুঝিস তো? পুরোনো যে অ্যাডমিশন করছি রিভিশনও করে দিচ্ছি 3:2। এবার বল না, এমনি জার্নালটা বল না। লিখছি না, জার্নালটা বল না। নতুন পার্টনার, কারণ দেখ, এই হয়তো এরপরে যখন অ্যাডমিশন চ্যাপ্টার করবো এইটাই অন্য জার্নাল বলে দেবে, বলে নতুন পার্টনার প্রিমিয়াম ওয়ালে জার্নাল কি? তাহলে এখন রিভিশন হয়ে যাবে। বল, নতুন পার্টনার প্রিমিয়াম ওয়ালে জার্নাল কি হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। ফার্স্ট জার্নাল হয়ে গেল। নতুন জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। ঠিক আছে? কত টাকা এনেছে নতুন পার্টনার প্রিমিয়াম? বল। 5,000 লিখবি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল 5,000, 5,000। এবার নতুন পার্টনার যে প্রিমিয়ামটা নিয়ে আসো সেটা এ আর বি ভাগ করে নেবে। জার্নাল কি করবো? প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল 3,000 টু বিস ক্যাপিটাল 2,000। ব্যাস, জানা থাকলে এরপরে যে এমসিকিউ দেবে কাজ হয়ে গেল। তোকে ওই কি অপশন ওইখানে ওখানে দৌড়াতে হবে না, তোকে দৌড়াতে হবে, তোকে কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে তো? তাহলে এখানে কি বলেছে? হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট টু রিসিভ বাই এ অ্যান্ড বি ফর প্রিমিয়াম। আমাদের রেশিও কত বলো? 3:2 বেরিয়েছে তো। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হবে, এখানে কোনটা হবে? বির অ্যান্সারটা কারেক্ট হবে। 3,000 আর 2,000, বোঝা গেল? অপশনটা ভুল করা ছিল, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হবে 3,000 আর 2,000, ঠিক আছে? কারণ খাতায় লিখলে খাতায় লিখে নে।
ঠিক আছে তো? খাতায় লিখে নে, খাতায় লিখছিস তো অ্যান্সার গুলো? আচ্ছা, হয়ে গেল। এবার 13 আর 14 বাকি ছিল। এই 14 নম্বরটা। এ আর বি দুজন, আমি পুরো পুরো কোশ্চেন পড়ছি, আমি যে লাইনের মানে ফটাফট বলে দিচ্ছি। এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, রেশিও ছিল 2:1, ঠিক আছে? বলছে ব্যবসায় অ্যাডমিট করছে সি, তার শেয়ার কত ছিল? 1/4, ঠিক আছে? আচ্ছা, তোদের একটা শর্টকাট ট্রিক্স বলেছিলাম, বাট এখানে তো মনেই আছে তোদের, বলতে পারবি? আমি আর পড়লাম না লাইন। 14 নম্বর অঙ্কটা বলছে ব্যবসায় নতুন পার্টনার দুজন বিজনেস করছিল 2:1, আর নতুন পার্টনার অ্যাডমিট করছে সি, তার শেয়ার 1/4। শুধু এই অবস্থায় দাঁড়িয়ে নিউ রেশিও কত হবে? ট্রিক্স শিখিয়েছিলাম, একটা এমসিকিউ ট্রিক্স, কিছু না করে ট্রিক্স বের করে দিয়েছিলাম, বলেছিলাম না, কি বললাম? দুজন মিলে বিজনেস করছে, এই অঙ্কে দুজন মিলে বিজনেস করছে কত? 2:1। এ আর বি বিজনেস করছে, রেশিও কত? 2:1। আর ব্যবসার নতুন পার্টনার 1/4, তাহলে নিউ রেশিও কত হবে? এ বি সি নিউ রেশিও কত হবে? ট্রিক্স শিখিয়েছিলাম, মনে আছে? একদম লেস দ্যান 15 সেকেন্ডসে বেরিয়ে যাবে, ঠিক আছে? 15 সেকেন্ডের কম সময় বেরিয়ে যাবে। কত বলেছিল? 2:1 তো। আর নতুন পার্টনার শেয়ার কত ছিল? 1/4। তাহলে 1 থেকে 1/4 বাদ দিলে কত? 3/4 মানে 3, মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 6 3 রেশিও। বুঝলি একবার কি করে মনে পড়ছে কি করে করেছিলাম? আর দেখ, আমি বলেছি নতুন পার্টনার শেয়ার কত ছিল বল, ভুলে গেলে? হ্যাঁ, 1/4, তাই তো ছিল নতুন পার্টনার শেয়ার। আর যদি আমি ধরে নিই টোটাল 1 থেকে 1/4 বাদ দিলে কত হয়? 3/4 মানে 3, 3/4 মানে 3। আর রেশিও কত ছিল? 2:1। তাহলে এর সাথে 3 গুণ কর, তাহলে কত হলো? 6। এর সাথে 3 গুণ কর, কত হলো? 3। আর এই দুটোকে যোগ করলে কত হয়? 6 3। এগুলো দেখবি না কোথাও, কোনো বই ফই কোথাও লেখা নেই, এটা শর্টকাট ট্রিক্স, একদম শর্টকাট ট্রিক্স। এটা যদি এমসিকিউ দেয় আমাকে করে দেখতে হবে না, এই ট্রিক্সটা মাথার মধ্যে গেঁথে ফেলবি। এরকম তো একটা এমসিকিউ দেবে, তাহলে তুই স্টক করে রাইট মেরে দেবে। মানে কত কত সময়, কত কম সময় নামলো, 10 সেকেন্ড নেমে যাবে। এখন তোর মনে করানোর জন্য আমি একটু টাইম নিলাম, কিন্তু এটা 10 সেকেন্ডে নেমে যায়, 10 সেকেন্ডে নেমে যায়। তাহলে ভাব, একটা 1 নাম্বারে যেমন 2 মিনিট দিতে হয়, কিন্তু 10 সেকেন্ডে নেমে গেল, টাইমটা কত বেঁচে গেল। এটা তোর মাথায় রাখতে হবে, এগুলো মনে রাখবে কিন্তু। যাই হোক, যেটা বলছিলাম, রেশিও ছিল 2:1, ঠিক আছে তো? এবং নতুন পার্টনার শেয়ার করা ছিল 1/4। দ্য ভ্যালু অফ গুডউইল, ভালো কথা বলেছে, গুডউইল বলেছে, প্রিমিয়াম বলেনি কিন্তু, গুডউইল বলেছে। গুডউইল মানে এ বি সি সবার গুডউইল 60,000 টাকা। বলছে দ্য ভ্যালু অফ গুডউইল ইজ অলরেডি এক্সিস্ট ইন দ্য বুকস, বইতে অলরেডি 20,000 টাকা গুডউইল। তাহলে আগের দিন কে যেন একটা কোশ্চেন করছিল আমাকে, যে এই কোশ্চেনটাই করছিল কেউ একটা, আমি জানি না কার স্কুলে বলেছে। তো বই ফুল ভ্যালু ছিল 60,000 টাকা, আর বইতে অলরেডি গুডউইল ছিল 20,000 টাকা। তাহলে তোকে আর কত টাকা গুডউইল দেখাতে হবে? আরো 40,000 টাকা দেখাতে হবে। বুঝতে পারলি কি বললাম? তোকে 60,000 টাকা টোটাল দেখাতে হবে, 20,000 টাকা দেখানো আছে, তোকে তাহলে আর কত টাকা এক্সট্রা দেখাতে হবে? 40,000 টাকা গুডউইল দেখাতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কিন্তু বলছে নতুন পার্টনার যে প্রিমিয়াম আনবে 40,000 টাকার উপর আনবে। তাহলে 40,000 টাকা যদি 40,000 টাকা যদি গুডউইল হয়, নতুন পার্টনারের শেয়ার কত ছিল? 1/4, 40,000 1/4 10,000 টাকা। বোঝা গেল কি বললো? দেখো আমি দেখিয়েছি, 60,000 টাকা, 60,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলাম, বইয়ের মধ্যে বা খাতার মধ্যে দেখিয়ে দিয়ে 60,000 থেকে 20,000 টাকা বাদ দিয়ে ইন্টু কত হবে? প্যাকেজ কত হবে? 10,000 টাকা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলি এটা? দেখিয়ে দে, খাতায় করে দে, এটা খাতায় করে রাখ। এটা অ্যান্সারটা বুঝেছিস তো? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করিস, কিন্তু খুব ভালো এমসিকিউ ছিল, ভালো এমসিকিউ ছিল। এমসিকিউ কতদিন পরীক্ষায় আসেনি। নেক্সট টপিকে চলে যাও, নেক্সট টপিকে চলে যাও। লেখ 60,000 মাইনাস 20,000, লিখতে না পারলে লেখ 60,000 মাইনাস 20,000 ইন্টু 1/4 ইন্টু 1/4। নেক্সট চলে আয় তোরা, পেজ নাম্বার, পেজ নাম্বার কত বললাম? 74। প্রত্যেকে চলে আয় 74, এটা হয়নি আমাদের, করবো 74, ঠিক আছে? 74 আরম্ভ করা যায়। 74, রিভ্যালুয়েশন অ্যান্ড রিঅ্যাসেসমেন্ট। প্রথম কোশ্চেন, তোরাও অ্যান্সার দিতে পারবি, আমরাও বুঝবো। বলছে হোয়েন দ্য নিউ পার্টনার ব্রিংস হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ। যদি এইমাত্র ডিসকাশন করলাম, কোনো ডাউটই হবে না। 74 পেয়েছিস, এখানে 74 পেয়েছিস। বাড়িতে এমসিকিউ দেখবি, এমসিকিউ বাঁচাবে, ঠিক আছে? এমসিকিউ ভালো করে করবি। হোয়েন দ্য নিউ পার্টনার, আমি বারবার বলবো এমসিকিউ না মুখস্থ করবি না, এমসিকিউ বুঝবি। কোনো এমসিকিউ যদি বুঝতে না পারিস, পরবর্তী সময় যখন এখানে আসবি, ঠিক আছে, মানে পরে যখন আসবি আমাকে জিজ্ঞাসা করবি এমসিকিউ না আমি বুঝতে পারছি না, আমি বুঝিয়ে দেবো। কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করবো এমসিকিউ মুখস্থ করবি। যারা এমসিকিউ মুখস্থ করেছে তার 24-এ 5 থেকে 6 পাবে। এমসিকিউ মুখস্থ করে নাম্বার পাবি না।
এমসিকিউ একদম মুখস্থ করবি না, এমসিকিউ বুঝবি এমসিকিউ বুঝতে হয়। মানে এমসিকিউ শেষ হয় না। আমি যে আগের বছর 1000টা এমসিকিউ করেছিলাম, 1000 কেন 2000 3000 এমসিকিউ শেষ করলেও হবে না। মানে এমসিকিউ মানে প্র্যাকটিস। এসএকিউ তুই মুখস্থ করতে পারিস, ওর মধ্যে কমন পড়ে যাবে। লং কোশ্চেন মুখস্থ করতে পারিস, কিন্তু এমসিকিউ মুখস্থ না, এমসিকিউ বুঝবি ভালো করে, ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে তো? বলছে হোয়েন দ্য নিউ পার্টনার ব্রিংস হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ, তাহলে নতুন পার্টনার বিজনেস শুরু করার সময় ওকে প্রিমিয়ামের টাকা নিয়ে আসতে হবে, নিয়ে এসছে। ইট ইজ অ্যাডজাস্টেড বাই ক্রেডিটিং, ঠিক আছে তো? তো তুই বল না, তুই এমনি নর্মালি ভাব, নতুন পার্টনার বিজনেস শুরু করার সময় প্রিমিয়ামের টাকাটা আনে, তার জার্নাল কি হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল। তারপর কি করতাম, প্রিমিয়াম ফর গুডউইলটা কি দিয়ে অ্যাডজাস্ট করতাম, পুরোনো পার্টনারদের ক্যাপিটাল দিয়ে অ্যাডজাস্ট করতাম, তাই তো? এখানে অপশনগুলো কি লিখে, গুডউইল অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করতাম কি, কোনোদিন করতাম না। ঠিক আছে তো? তারপর নিউ পার্টনার ক্যাপিটাল সঙ্গে অ্যাডজাস্ট, নিউ পার্টনার টাকা নিয়ে এসছে, রিভলিউশন সঙ্গে অ্যাডজাস্ট করতাম না, তাহলে কি হবে, ওল্ড পার্টনার ক্যাপিটাল। লাইনের মানে বুঝতে পেরেছিস তো? মানেটা বোঝ। নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসে, এই টাকাটা কারা নেয়, পুরোনো পার্টনাররা নেয় স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এখানে অপশন গুলো বুঝতে পারছি কোনটা পুরোনো পার্টনার, এখানে পুরোনো পার্টনার কোনটা, সি নম্বর পয়েন্ট। বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম? এবার বলছে গুডউইল রেইজ, রেইজ মানে কি স্যার, রেইজ মানে দেখানো, গুডউইল দেখানো, গুডউইল দেখায় বাই দ্য পার্টনার এট দ্য টাইম অফ রিকনস্ট্রাকশন অফ এ পার্টনারশিপ। ঠিক আছে তো? উইল বি রিটেন অফ। আচ্ছা, মনে করার চেষ্টা কর, লাস্ট ক্লাসে করালাম তো অ্যাডমিশনের, মনে পড়ছে? নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে না পারতো, তখন কি করতাম, বইতে গুডউইল দেখাতাম, বলতাম না বইতে গুডউইল দেখাতাম। আর অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26, কি বলছি ভালো করে শুনুন, এখানে কিছু লেখা নেই, অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26, অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এ পরিষ্কার ভাবে বলা আছে বইতে তুমি গুডউইল দেখাতে পারবেন, বইতে গুডউইল দেখানো যায় না। হ্যাঁ, বইতে গুডউইল দেখানো যায়, শুধুমাত্র পারচেজ গুডউইল, সেলফ জেনারেটেড গুডউইল বইতে দেখানো যায় না, পরিষ্কার ভাবে বলা আছে অ্যাকাউন্টিং 26 এ। তা বইতে গুডউইল দেখিয়ে দিয়েছে, দেখালে কি করতে হবে, ওটাকে মুছতে হবে। মুছতে হয় কোন রেশিওতে, অঙ্ক করে দিলি তো, বল কোন রেশিও করেছিলি, বুঝেছিলি, নিউ রেশিও, ব্যাস হয়ে গেল। তার মানে কি, তুই অঙ্ক ভালো করে করলে, আমি আমি আগে এমসিকিউ করাতো, তখন এমসিকিউ করাইনি, আগে তোকে অঙ্ক শিখিয়েছি, অঙ্ক করলে এমসিকিউ ইজি। কারণ অঙ্ক করার পর দেখ অঙ্করই এমসিকিউ থাকবে, তাহলে এটা নিউ রেশিও। বোঝা গেল ব্যাপারটা, বুঝতে পারছিস তো? এমসিকিউ ভালো করে বুঝবি, ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবি, আমি বুঝতে পারছি না। পরীক্ষার হলে এমসিকিউ যখন দেবে, টেস্ট হোক, আগে টেস্ট পরীক্ষা হবে, কোনো তাড়াহুড়া নেই। আস্তে আস্তে ধীরে সুস্থে কোশ্চেনটা 2 বার 3 বার পড়বি, তারপর তুই এমসিকিউ তে যাবি, পড়বি, তারপরে এমসিকিউ এর অ্যান্সার গুলো করবি। এবার বলছে ইন হুইচ রেশিও অ্যামাউন্ট অফ প্রিমিয়াম ফর গুডউইল ইজ ডিস্ট্রিবিউটেড টু দ্য ওল্ড পার্টনার। বুঝতে পেরেছি? বলছে কোন রেশিওতে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা ভাগ করা, স্যাক্রিফাইসিং রেশিও। বোঝা গেল? তাহলে দেখি অঙ্কগুলো করার পর কত ইজি লাগছে, এটা ইজিলি পারা যাচ্ছে। নেক্সট কি বলছে, ইফ দ্য ইনকামিং পার্টনার, স্যার ইনকামিং পার্টনার কাকে বলে, নতুন পার্টনার আরেকটা নাম ইনকামিং পার্টনার, নতুন পার্টনারকেই বলা হয় ইনকামিং পার্টনার। ইনকামিং পার্টনার ব্রিংস ইজ শেয়ার অফ গুডউইল, ব্যবসার নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা নিয়ে এসছে। অ্যান্ড অলসো দেয়ার এক্সিস্ট ব্যালেন্স অফ গুডউইল অ্যাকাউন্ট ইন দ্য ব্যালেন্স শিট, এবং ব্যালেন্স শিটে রয়েছে। and then this goodwill account is written off among the all partner। আর নর্মাল কথা বলিস, কি বলছে বলতে চাইছে, এই ইংলিশটা পড়ে বুঝতে না পারলে, আমরা যখন অ্যাডমিশনের অঙ্ক করতাম বা যে কোনো অঙ্ক করতাম, দেখি ব্যালেন্স শিট অ্যাসেট সাইডে একটা গুডউইল থাকে, মনে পড়ে অনেক অঙ্ক করেছেন, ওই অ্যাসেট সাইডে গুডউইল থাকলে ওটা কি করতি তোরা, বল, মুছে দিত, বললো মুছে দিতাম, কাদের মধ্যে মুছতাম, ওল্ড পার্টনার, ব্যাস অ্যান্সার বলে দিল, ও বলে দিল ওল্ড পার্টনার মধ্যে মুছতাম, মানেও চল রেশিও। ভালো করে লাইন পড়, ইজিলি বুঝে যাবি, ইংলিশটা ভালো করে আস্তে আস্তে ধীরে সুস্থে পড়, বুঝে যাবি, ধীরে সুস্থে পড়। বলছে ইফ দ্য ইনকামিং পার্টনার ব্রিংস এ শেয়ার অফ গুডউইল, ব্যবসার নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসছে, ঠিক আছে নিয়ে আসুক, অ্যান্ড অলসো দেয়ার এক্সিস্ট ব্যালেন্স অফ গুডউইল অ্যাকাউন্ট ইন দ্য ব্যালেন্স শিট, মানে ব্যালেন্স শিটে আগে থেকে একটা গুডউইল ছিল, ব্যালেন্স শিটে আগে থেকে গুডউইল ছিল, মানে কি শিখেছিলাম, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যদি গুডউইলটা অ্যাসেটই থাকবে, ব্যালেন্স শিটের অ্যাসেটে যদি গুডউইল থাকে তাহলে তো রাখতে নেই তো। অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 পরিষ্কার ভাবে বলেছে বইতে গুডউইল দেখালে নেই, থাকলে কি করবো, ওটা মুছতে হবে, তা মুছতে হবে। তো বুঝতেই পারলি কোন রেশিওতে বুঝবো, এটা পুরোনো রেশিওতে। স্যার কেন পুরোনো রেশিও, আপনি আগেরটা বলেন গুডউইল মুছতে হবে, নিউ রেশিও, ওটা তো গুডউইল প্রথমে দেখিয়েছিল পরে মুছলো, আর এটা বইতে অলরেডি দেখানো ছিল, এটা অলরেডি দেখানো ছিল। মনে কর ব্যবসা করছিল এআরবি, আর গুডউইল তো দেখানো ছিল, গুডউইলটা কার এআরবি তৈরি করছিল, মুছবে তো এআরবি, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে তো, ওল্ড রেশিওতে। এইগুলো কিন্তু অঙ্কে সব ছিল, সমস্ত জিনিস অঙ্কে ছিল, ঠিক আছে তো। আর যদি অঙ্কে নাও থাকে, তোরা যদি সেরকম অঙ্ক নাও পাস, আমি বলে দিচ্ছি আগামী দিনে অ্যাডমিশনের অঙ্ক কর বা রিটায়ারমেন্টের অঙ্ক কর, তুই ব্যালেন্স শিটে অ্যাসেটে গুডউইল পাবিই পাবি, অ্যাসেট সাইডে গুডউইল লেখা থাকবেই থাকবে, ইভেন টেস্ট পরীক্ষাও এমন অঙ্ক আসবে ব্যালেন্স শিটে অ্যাসেটে গুডউইল আছে, এটাও বলে দিলাম। আচ্ছা 5 নম্বর কি বলছে, দ্য প্রফিট, এটা তো আর কি বলবো, বলছে
প্রফিট অর লস অর রিভ্যালুয়েশন, আমরা যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলেছিলাম না, ওখান থেকে প্রফিট হতো আবার লসও হতো। তো প্রফিট হোক বা লস হোক রিভ্যালুয়েশন থেকে, ওই টাকাটা কাদের মধ্যে ভাগ করতো, এটা বলতে চাইছি। ওল্ড পার্টনার। দেখ আমি পুরো পড়ছি না, ভালো করে দেখ, আমি পুরো পড়ছি না, শুধু ওইটুকুই পড়ছি, টার্মটা ভালো করে পড়ছি। তাহলে কি হচ্ছে, এখানে কি লেখা আছে, অ্যাক্টিং পার্টনার, অ্যাক্টিং পার্টনার বলে কোনো হবেই না, নিউ পার্টনার তো হবেই না, জানিস তো। নান অফ দিস বাদ দে, অল ওল্ড পার্টনার বা ওল্ড পার্টনার একই ব্যাপার। অল ওল্ড পার্টনার মানে হয় না কিছু, ওই ওল্ড পার্টনারটাই তো অল ওল্ড পার্টনার, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে 6 নম্বরটা, দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য নিউ পার্টনার, ঠিক আছে তো, ফর অ্যাকোয়ারিং হিজ শেয়ার ইন দ্য অ্যাসেটস অ্যান্ড ফিউচার প্রফিটস। ভালো করে শোন না, ভালো করে ইংলিশটার মানে বলছি, এটা আমি লিখেছিলাম। ব্যবসার যে নতুন পার্টনার ও কেন ক্যাপিটাল নিয়ে আসে, লিখেছিলাম একটা ছোট্ট একটা লাইন লিখে যায়, ব্যবসার নতুন পার্টনার কেন ক্যাপিটাল নিয়ে আসে, বলতে পারবি ব্যবসার পার্টনার কেন ক্যাপিটাল নিয়ে আসে, আর ব্যবসার পার্টনার কেন প্রিমিয়াম নিয়ে বলেছিলাম, তাই ভুলে গেছিস। এখানের এমসিকিউ আগে পড়ার দরকার নেই, আগে বল ব্যবসার নতুন পার্টনার কেন ক্যাপিটাল নিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ বল। না, ফিউচার প্রফিটের ভাগ নেওয়ার জন্য গুডউইল নিয়ে আসে, প্রিমিয়াম নিয়ে আসে। প্রিমিয়াম কেন নিয়ে আসে, তুমি যে তার দুজন মিলে ব্যবসা করছিল, ওরা বহুদিন ধরে ব্যবসা করেছে, ব্যবসা করে প্রফিট করেছে, প্রফিট করে আজকে বিজনেস ভালো জায়গায় এসছে, তাহলে আগামী দিন ওই বিজনেস থেকে যদি তুমি প্রফিট পেতে যাও, তাহলে তোমাকে প্রিমিয়াম নিয়ে আসতে হবে। ঠিক আছে, প্রফিট পেতে গেলে কি নিয়ে আসতে হয়, প্রিমিয়াম। আর কি, ক্যাপিটাল কেন নিয়ে আসে, ওই বিজনেসে যে অ্যাসেট আছে, অ্যাসেটের ভাগ বসাতে চাইলে ক্যাপিটাল নিয়ে আসবে। এখানে কি বলছে, অ্যামাউন্ট পেড বাই দ্য নিউ পার্টনার ফর অ্যাকোয়ারিং হিজ শেয়ার, ঠিক আছে, ও তার শেয়ারটা কিনছে ইন দ্য অ্যাসেটস অ্যান্ড ফিউচার প্রফিটস। এটা কি ক্যাপিটাল, এটা হচ্ছে ক্যাপিটাল, এটা হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল। লিখে দিয়েছে, ভালো করে পড় না, কোনো সমস্যা কি। ওখানে বলছে দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য নিউ পার্টনার ফর অ্যাকোয়ারিং হিজ শেয়ারস ইন দ্য অ্যাসেটস, ইন দ্য অ্যাসেটস, এই যে ভালো করে বলছে অ্যাসেট বলে দিচ্ছে, অ্যাসেট। বিজনেসে যা অ্যাসেট আছে, ধর এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, ওরা ল্যান্ড কিনেছে, বিল্ডিং কিনেছে, মেশিন কিনেছে, ফার্নিচার কিনেছে, স্টক, ডেটার্স, ক্যাশ, এগুলো তো অনেক অ্যাসেট আছে। ওই অ্যাসেটের নতুন পার্টনার ভাগ বসাতে যায়, তো নতুন পার্টনার তখনই ভাগ বসাতে পারবো যদি বিজনেসের ক্যাপিটাল নিয়ে আসে। ঠিক আছে, এটা বলতে চেয়েছে, লাইনের মানে বুঝতে হবে, মানে না বুঝতে পারলে ফেসে গেলেই তো সমস্যা, ফেসে যায় এমসিকিউ অনেকে। এবছর একটা এমসিকিউ দিয়েছিল, অনেক স্টুডেন্ট ফেসে গেছিল এমসিকিউটা, কিন্তু এত সোজা এমসিকিউ ছিল, কিন্তু ফেসে গেলে চলবে না। 7 নম্বর বলছে, ইন হুইচ রেশিও আনডিস্ট্রিবিউটেড রিজার্ভ। তো বলি স্যার আনডিস্ট্রিবিউটেড রিজার্ভ, আমরা মনে কর যখন অ্যাডমিশন অঙ্ক করতাম, আমি বলছি অ্যাডমিশন যখন অঙ্ক করতাম, লাইবিলিটি সাইডে কি কি লেখা থাকতো, রিজার্ভ লেখা থাকতো, মনে পড়ে, রিজার্ভ বলে একটা কথা লেখা থাকতো, তারপর হচ্ছে কি এইটার সঙ্গে রিজার্ভের সম্পর্ক থাকতো, রিজার্ভ লেখা থাকতো, তারপর লেখা থাকতো কি বলতো, প্রফিট অ্যান্ড লস লেখা থাকতো, ওটাকে বলা হয় আনডিস্ট্রিবিউটেড রিজার্ভ। আনডিস্ট্রিবিউটেড মানে কি, যেটা ভাগ করা হয়, লাইবিলিটি সাইডে লেখা থাকে আনডিস্ট্রিবিউটেড রিজার্ভ। তা যেটা আনডিস্ট্রিবিউটেড রিজার্ভ কাদের মধ্যে ভাগ করতে হয়, ওল্ড পার্ট। তো এখানে বলেছে ইন হুইচ রেশিও আনডিস্ট্রিবিউটেড রিজার্ভ অ্যান্ড প্রফিট, ঠিক আছে, আনডিস্ট্রিবিউটেড রিজার্ভ যে রিজার্ভটা ভাগ করা হয়নি, আর প্রফিট যেটা ওই পিএল বলে লেখা থাকতো, ঠিক আছে তো, ইন দ্য ব্যালেন্স শিট এট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ নিউ পার্টনার ইজ ডিস্ট্রিবিউটেড টু ওল্ড পার্টনার, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। এই যে কোশ্চেন গুলো, এই সেম কোশ্চেন রিটায়ারমেন্ট দিতে পারে, রিটায়ারমেন্ট সেম কোশ্চেন দিতে পারে, সেম কোশ্চেন, এই কোশ্চেনে তো রিটায়ারমেন্ট দিতে পারে, শুধু এখানে যে লিখেছে না অ্যাডমিশন অফ নিউ পার্টনার, ওইখানে লিখেছে রিটায়ারমেন্ট অফ অ্যাকাউন্ট, অ্যান্সারও সেম হবে। হুম, নেক্সট বলছে 8 নম্বর, ইন হুইচ অ্যাকাউন্ট দ্য ব্যালেন্স অফ ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, অঙ্ক করেছিলাম ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডের ওপর, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডের উপর অঙ্ক করেছিলাম, ঠিক আছে তো, মনে পড়ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, ঠিক আছে, আইএফএফ। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড কি, কনসেপ্টটা একটু বুঝে নি, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড কি। আজকে ধর পার্টনাররা মিলে বিজনেস করছে, ওরা ইনভেস্ট করেছে টাকা পয়সা, টাকা পয়সা কোনো জায়গায় ইনভেস্ট করতে, ইনভেস্ট করলে জানি ইনভেস্টমেন্ট হলে কখনো বাড়তেও পারে বা কখনো কমতেও পারে। তুই শেয়ার মার্কেটে ইনভেস্ট কর, তুই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কর, ওখানে ভ্যালু কমতে পারে, তা ভ্যালু তো কমতে পারে, এর জন্য অর্থাৎ ইনভেস্টমেন্টের ভ্যালু ফ্লাকচুয়েট করে, ওঠানামা করে, তার জন্য আলাদা করে একটা ফান্ড খোলা হয়, এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। কি বললাম বুঝতে পারি তো, বলেছিলাম তো ক্লাসে, দেখবি আমাদের বইতে লেখা আছে, শুদ্ধভাবে বুঝিয়েছিলাম ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, ঠিক আছে তো। তো এখানে বলেছে দেখ ভালো করে পড়, ইন হুইচ অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট, দ্য ব্যালেন্স অফ ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এবার আমি আবার বলছি ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, আমি একটা এক্সাম্পল বলি, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, তার তুই ফান্ডে ক্রিয়েট করেছিলি কত টাকা, সাপোজ 10,000 টাকা ফান্ডে রেখেছিল, ঠিক আছে, এইবার তুই ইনভেস্ট করেছিলি ধর কত, 1,00,000 টাকা, ইনভেস্ট করেছিলি 1,00,000 টাকা, আর ইনভেস্টমেন্টের ভ্যালু হয়ে গেল ধর এখন 95,000 টাকা, তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট কমে গেল, 5,000 টাকা, 5,000 টাকা কমে গেল, তুই ফান্ড ক্রিয়েট করেই রেখেছিলি 10,000 টাকা,
তাহলে ফান্ডের থেকে 5,000 টাকা তুই নিয়ে নে। তাহলে বাকি শর্ট পড়লো, বাকি এখনো ফান্ডে আছে কত? 5,000 টাকা। এই 5,000 টাকা কি করবে? পার্টনাররা নিয়ে নেবে। মনে পড়ছে করিয়েছিলাম? ওর জন্য বলেছিলাম, এই যে বললাম সব জিনিস দেখতে হবে আগে। আগে ওইটা দেখে নিবি ইনভেস্ট ফ্লাকচুয়েশন ফান্ড। স্যার কোথায় করিয়েছিলেন, কোথায় লিখেছিলেন? আমি পেজ নাম্বার তোকে বলে দিচ্ছি। দেখ পেজ নাম্বার তোকে আমি বলে দিচ্ছি। সব করিয়েছিলাম, কিচ্ছু বাদ দিইনি। আমি তোকে বলে দিচ্ছি আমাদের বইয়ের 90 পেজে, আমাদের বইয়ের 90 পেজ। আমি এখানে লিখেও দিচ্ছি আমাদের যে বই আছে বইয়ের 90 পেজে এটা আছে। ঠিক আছে? আমি পেজ নাম্বার 90 আমি এখানে লিখেও দিচ্ছি অ্যান্সারটা। এখানে পেজ নাম্বার 90 তে আছে আমাদের বই। আমাদের বইয়ের 90 পেজে এটা ডিসকাশন করা আছে। পেজ নাম্বার 90 ঠিক আছে? আমরা যে বই পড়াচ্ছি সেই বইয়ের 90 পেজে কিন্তু এটা ডিসকাশন করা আছে। দেখবি? করিয়েছিলাম। দেখ সুন্দর করে লেখা আছে। ওটা দেখে নিবি। ওটা দেখার পর এমসিকিউ তো কিছুই নেই। এমসিকিউর মধ্যে কিছু নেই। এখানে বলছে ইন হুইচ অ্যাকাউন্ট দ্য ব্যালেন্স অফ, ঠিক আছে তো? ব্যালেন্স অফ ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড আফটার মিটিং লস রিভ্যালুয়েশন, ঠিক আছে? অফ ইনভেস্টমেন্ট এট দ্য টাইম অফ রিকনস্ট্রাকশন অফ এ ফার্ম টু বি ট্রান্সফার। ওই যে বললাম। তুই ধর ফান্ডে 10,000 টাকা জমিয়েছিস। ফান্ডে 10,000 টাকা জমিয়েছিস। ঠিক আছে? কারা জমায় ফান্ডে টাকা? পার্টনাররা 10,000 টাকা জমিয়েছে। এইবার তুই না একটা ইনভেস্টমেন্ট করেছিলি কত? 1,00,000 টাকা। সেই ইনভেস্টমেন্টের ভ্যালু আজকে ধর হয়ে গেছে, এই 95 এর জায়গায় অন্য একটা অ্যামাউন্ট বলি। 95 এর জায়গায় ধর হয়েছে তোর 97,000, 97 হয়েছে। তাহলে 1,00,000 ছিল 97 হয়েছে। তাহলে কত টাকা কমে গেল? এটা তুই রিভ্যালুয়েশন করতে করার দরকার নেই। কারণ তুই অলরেডি ফান্ড ক্রিয়েট করে রেখেছিস 10,000 টাকা। তাহলে তোর 3,000 টাকা লস হলো। 10,000 টাকার মধ্যে 3,000 টাকা লস নিয়ে নিলি। তাহলে আরো শর্ট পড়লো কত? 7,000 টাকা। এই 7,000 টাকা কি করবি? এখনো যে বেঁচে রইল টাকাটা, ওটা পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে। তো সেখানে তাই করেছে। এটা তাই করেছে। ঠিক আছে? এই পার্টনারও ভাগ করে দেবো। তাই বলে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। লাইনের মানে বুঝতে পেরেছিস তো? মানে বোঝাটা খুব জরুরি। এখন তুই এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে তুই এটা করতে পারবি না, অ্যান্সার লিখতে পারবি না। এটার অ্যান্সার তুই লিখতে পারবি না। এটা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অ্যান্সার লিখতে পারবি না। এখানে বলেছে ইন হুইচ অ্যাকাউন্ট দ্য ব্যালেন্স অফ ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, মানে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডে যে ব্যালেন্স ছিল। স্যার কত ব্যালেন্স ছিল? 10 থেকে 3 বাদ দিলে 7,000 টাকা ব্যালেন্স ছিল। আফটার মিটিং লসটা হয়ে যাওয়ার পর 3,000 টাকা লস নেওয়ার পর, ঠিক আছে? অন রিভ্যালুয়েশন অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এট দ্য টাইম অফ রিকনস্ট্রাকশন অফ ফার্ম উইল বি ট্রান্সফার। কাদের মধ্যে ট্রান্সফার করতে হয়? পুরোনো পার্টনার। লাইনের মানে বুঝতে পারছিস তো? মানে বোঝা খুব জরুরি। মানে বোঝা খুব জরুরি। আচ্ছা কত নম্বর হলো? 8। 9 নম্বর কি বলেছে? হুইন কন্টিনজেন্ট লাইবিলিটি। কন্টিনজেন্ট লাইবিলিটি কি জানিস তো? কন্টিনজেন্ট লাইবিলিটি হচ্ছে এমন এক ধরনের লাইবিলিটি, দেখবে যে কত নতুন নতুন পয়েন্ট আসছে। কন্টিনজেন্ট লাইবিলিটি এমন এক ধরনের লাইবিলিটি, এই লাইবিলিটি এখনো ক্রিয়েট হয়নি, এখনো তৈরি হয়নি লাইবিলিটি, কিন্তু ভবিষ্যতে এরকম লাইবিলিটি হতে পারে। ভবিষ্যতে এরকম একটা লাইবিলিটি হতে পারে, তাকে বলা হয় কন্টিনজেন্ট লাইবিলিটি। বলছে হোয়েন কন্টিনজেন্ট লাইবিলিটি বিকামিং আ সার্টেন লাইবিলিটি, ঠিক আছে তো? তো কন্টিনজেন্ট লাইবিলিটি কখনো কখনো লাইবিলিটি হয়ে যেতে পারে। একটা কন্টিনজেন্ট লাইবিলিটি এখন আছে যেটা ফিউচারে লাইবিলিটি হতে পারে। ঠিক আছে? ইন হুইচ অ্যাকাউন্ট ইট উইল বি ট্রান্সফারড এট দ্য টাইম অফ রিকনস্ট্রাকশন। এটা কোথায় ট্রান্সফার করে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে। ঠিক আছে? যে কোনো কন্টিনজেন্ট লাইবিলিটি যদি লাইবিলিটি হয়ে যায় তাহলে সেটাকে যে কোথায় ট্রিটমেন্ট করতে হয়? আরে একটা কন্টিনজেন্ট লাইবিলিটি ছিল আর লাইবিলিটি ছিল না। লাইবিলিটি ফিউচারে ক্রিয়েট হতে পারে। কিন্তু ফিউচারে লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেল। তো লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেল তো লাইবিলিটি বাড়ছে। তো লাইবিলিটি বাড়লে কোথায় নিস? রিভ্যালুয়েশন টেবিলে নিস না? তো রিভ্যালুয়েশন তো আসবে। 9 নম্বর পয়েন্ট কি বলেছে? বলছে ইফ দ্য ইনকামিং পার্টনার, এইগুলো তো ধর এই যে এই সমস্ত কোশ্চেন গুলো একটা বইয়ের বেসিক কোশ্চেন, এগুলো কোনদিন ইয়ারে আসেনি, মানে তোদের ইয়ারে আসেনি। ইয়ারের কোশ্চেন গুলো দেখলে তো বলি যে তো কিছুই নেই কোশ্চেন। ইয়ারে একদম জলের মতন কোশ্চেন দিয়েছে এখনো পর্যন্ত যারা দিয়েছে। ঠিক আছে তো? ইফ দ্য ইনকামিং পার্টনার ব্রিংস ইন 5,000, মানে ব্যবসার নতুন পার্টনার 5,000 টাকা নিয়ে এসছে। কেন? প্রিমিয়াম বাবদ 5,000 টাকা নিয়ে এসছে। আর এটা 16, হ্যাঁ এটা 16 হবে, 16। ঠিক আছে তো? এটা 16 হবে, 1/6 হবে, 16 হয়ে গেছে। বলছে ফর 16 শেয়ার ইন ফিউচার প্রফিট অফ দ্য ফার্ম, মানে ব্যবসার যে নতুন পার্টনার তার শেয়ার 16। হোয়াট উইল বি দ্য টোটাল ভ্যালু অফ গুড? এটা আমি বলবো। তোরা বল দেখি অ্যান্সারটা কত হতে পারে? অ্যান্সার দেখিস না, এখানে তো অপশন দেওয়া আছে, কেন দেখছিস? তুই নিজে বল না। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসছে 5,000 টাকা, নতুন পার্টনার শেয়ার 1/6, তাহলে বলছে টোটাল গুডউইল কত হতে পারে? 5, 6 30,000 টাকা। একদম ঠিক 30,000 টাকা। এটা বলতে হবে তো তোকে। এরকম কোশ্চেন পরীক্ষায় দেয়? এরকম কোশ্চেন পরীক্ষায় আসে তো? ভালো কোশ্চেন, এটা সোজা কোশ্চেন তো। এটা 30,000 টাকা, বুঝতে পারলি তো? এই
তানিশকে বলতে পারি এটা কি বললাম 30,000 টাকা কেন হলো? এগুলো সবাইকে বলছি, সবাই বুঝবে কিন্তু ব্যাপারগুলো। এমসি গুলো দেয় কিন্তু। 11 নম্বর, ইফ A and B are sharing profit in the ratio of 2:1, A আর B দুজনের বিজনেস রেশিও ছিল কত? 2:1। ব্যবসায় নতুন পার্টনার অ্যাডমিট করছেন, তার শেয়ার কত? 1/4। বলছে শেয়ার ইন দ্য প্রফিট, বলছে ফর হুইচ হি ব্রিংস 14,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে। ও 14,000 টাকা মানে কে নিয়ে এসছে? ক্যাপিটাল নিয়ে এসে, ভালো করে পড়। নতুন পার্টনার সি 14,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসে। হোয়াট উইল বি দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল? ঠিক আছে? হোয়াট উইল বি দ্য অ্যাডজাস্ট ক্যাপিটাল অফ ইট? মানে একটু মিসিং আছে, তারা একটু দেখছি। কত নম্বর কোশ্চেন ছিল বলটা? কোশ্চেনটা বলছে তোর, A and B are sharing profit in the ratio of 2:1, and C is admitted for 1/4 share in the profit, for which he brings 14,000 capital. সে 14,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে অ্যাজ শেয়ার অফ ক্যাপিটাল। তো ঠিক আছে, 14,000 টাকা শেয়ার অফ ক্যাপিটাল। হ্যাঁ, তারপর হবে হোয়াট উইল বি দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল, হোয়াট উইল বি দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ বি হবে, ইট না অফ বি। সোজা আছে, আগের দিন করালাম না অ্যাডমিশনের অ্যাডজাস্টেড ক্যাপিটাল অঙ্ক, ওইটা দিয়েছে। বি হবে, বি। ঠিক আছে, সিম্পল জিনিস। আমি এটা করে দেখিয়ে দিচ্ছি, করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? করে দেখিয়ে দিচ্ছি, না সবাই করবি, এটা করবি। এটা তো কেন লাস্ট ক্লাসে করলাম, তো একটু অসুবিধা হতে পারে, তো এটা আর করে দেখিয়ে দিচ্ছি। মনে কর আগের দিন কি শিখিয়েছিলাম তোদের? আমি আগের দিন বলেছিলাম, আমি লিখে লিখে দেখাচ্ছি। ওল্ড পার্টনারকে এই অঙ্কে ওল্ড পার্টনার কারা কারা ছিল বল? এ আর বি। নিউ পার্টনার কে ছিল? নিউ পার্টনার ছিল আমি আগের দিন কি শিখেছিলাম, ভালো করে মন দিয়ে শোন। যদি নতুন পার্টনারের ক্যাপিটাল বলে না দেয়, নতুন পার্টনার ক্যাপিটাল, ধর সাপোজ কোশ্চেন সিজ ক্যাপিটাল আননোন আছে, ধর বলে দেয়নি, তাহলে কি করে বের করতাম? নতুন পার্টনার, তুই অ্যাডমিশন অঙ্ক করছিস, যদি নতুন পার্টনার ক্যাপিটাল বলে না, তখন কি করে করতে হয়? তখন পুরোনো পার্টনার কারা ছিল? এ আর বি। এ আর বি দুজনের ক্যাপিটাল যোগ করতে হবে, যোগ করে বলে দেবে ওদের দুজনের ক্যাপিটালের ও এত পার্সেন্ট নিয়ে আসে। এটা হয়ে গেল নতুন পার্টনার ক্যাপিটাল। ঠিক আছে, এরকম অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি এবং পরীক্ষায় তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এরকম টাইপের অঙ্ক আসে। তাহলে কি বললাম বুঝতে পারি তো? যদি নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল আছে কোশ্চেনে বলে না দেয়, তখন এর ক্যাপিটাল আর বির ক্যাপিটাল বের করবো, পার্টনার্স ক্যাপিটাল করবো, করে যে লাস্টে ব্যালেন্স শিট করছিলাম না, ওটা করে বের করবো। বের করে যে অ্যামাউন্টটা বেরোবে বলে তার 50% নিয়ে আসছে। এইভাবে নতুন পার্টনার ক্যাপিটাল বেরিয়ে গেল। বুঝতে পারলে কি বললাম? অঙ্ক দিয়েছি হোমওয়ার্কের, আটকে গেলে আমি আরো করে দেখিয়ে দেবো। এটা তো একটা গেল কেস। আর একটা কেস কি? আর একটা কেস কি? লিখতে হবে না, অঙ্ক তো করবো, অঙ্কেই বুঝিয়ে যাবে, কিছু লিখতে হবে না, যেটা লিখতে হবে সেটা লিখ। আর একটা কেস কি? নতুন পার্টনার ক্যাপিটাল ধর বলে দিয়েছে, যেটা আগের দিন ছিল, দ্য সিজ ক্যাপিটাল গিভেন, এটা বলে দিয়েছে, নতুন পার্টনার ক্যাপিটাল বলে দিয়েছে। কি করেছিলাম আগের দিন? নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে বাকিদের ক্যাপিটাল বের করছিলাম, মনে পড়েছে? সেটা কিভাবে করছিলাম? এই অঙ্কে আমাকে বল, এই অঙ্কে বল নতুন পার্টনার শেয়ার কত ছিল, বল কোশ্চেন বল, বল। 1/4 নতুন পার্টনার শেয়ার ছিল 1/4। আর নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসছে কত? 14,000 টাকা, তাই তো? বুঝতে পারলি? এরকম করেছিলাম তো আগের দিন, মনে করার চেষ্টা কর। অন দ্য বেসিস অফ সিজ ক্যাপিটাল 1/4 ইকুয়াল টু 14,000, 1 কত হবে? 56,000 টাকা। আগের দিন আসিস নি বলতে, বলেছিলাম কোন ক্লাসটা করিয়ে দিয়েছিলাম, ওইটা করে নি। ওটা তো পুরো করিয়েছিলাম, খুব সুন্দর অঙ্ক, মানে তো স্ট্যান্ডে থাকে, এখানে বসে ক্লাসে করাবো। বিকম অনার্সের অঙ্কগুলো করিয়েছিলাম আগের দিন, বিকম অনার্সে এই অঙ্কগুলো আসে। ওই অঙ্ক করার পর আর কিছু এইচএস এর অঙ্ক থাকবে, ঠিক আছে? একটা অঙ্কই করিয়ে দিয়েছিলাম ভালো করে। তাহলে কি বললাম? তোর নতুন পার্টনার শেয়ার কত ছিল বল? 1/4। আর কত নিয়ে এসছে? 14,000 টাকা। তাহলে 1 টাকা 56,000 টাকা। তাহলে 1 এই 56,000 টাকার মধ্যে কার কার টাকা আছে? এ বি সি তিনজনের আছে 56,000 টাকা। এটা আছে এর কিছু আছে, বির কিছু আছে, সির কি? সির তো 14,000 টাকা। তোকে বার করতে কার বলছে? বি। কিছুই নেই ওখানে। আচ্ছা আমাকে বল দেখি কোশ্চেনটার মধ্যে পুরনো রেশিও কি বলেছিল, ওল্ড রেশিও কি বলছে? 2:1। তাহলে নিউ রেশিও বের করতে না করবো, এটা তো করবো নিউ রেশিওতে। এই টাকাটা ভাগ করো নিউ রেশিওতে। 2:1 বলে, তাহলে নিউ রেশিও শর্টকাট ট্রিক্স যেটা শেখালাম, 1 থেকে 1-এর 4 বাদ দিলে কত? 3-এর 4। তা 3 দুগুণে 6, 6 3 3
মানে 2:1:1, 2:1:1। আমার বের করতে হবে কার? বীর বের করতে হবে। বীর কত হবে? 2 আর 1 3 আর 1 4, মানে 1/4। তাহলে 56,000-এর 1/4 কত হলো? 14,000 টাকা। অ্যান্সার 14,000। বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছি? আমি বলছি তোদের কোন কোন ঢুকতে হবে। তোর খাতা বের কর। খাতায় লেখ অঙ্কের নাম্বার লেখ। ভালো অঙ্ক ছিল এমসিকিউটা। খুব সুন্দর এমসিকিউ দিচ্ছে এটা। এটা বুঝতে পারলি অঙ্কটা? বুঝতে পারলি এমসিকিউটা? দেখেছিস আসলে গেছে একটু। তাহলে এমসিকিউ কিন্তু তোকে অঙ্ক করতে হবে, করে দেখতে হচ্ছে। তাহলে লেখ 1/4 = 14,000। লেখ 1/4 = 14,000। 1/4 মানে 1/4 মানে কি? 1/4 = 14,000। তাহলে 1 = 56,000। 1 = 56,000 কে লিখতে পেরেছিস তো? সবাই লিখি 1 = 56,000। এবার নিচের লাইন লেখ নিউ রেশিও বের কর। নিউ রেশিওটা একবার করে দিতে পারবি তো? কি করে হলো ওটা? নিউ রেশিও তো বুঝতে পেরেছিস, ওটা শেখাতে হবে। নিউ রেশিও কত? 2:1:1 বেরোলো, তাই তো? 2:1:1 বেরোলো। এই 56,000 টাকার মধ্যে বীর টাকা বের করতে পারবি এবার। এবার লেখ বীর ক্যাপিটাল। নিচের লাইন লেখ, বীর ক্যাপিটাল ইকুয়াল টু, লেখ বিস ক্যাপিটাল ইকুয়াল টু, লেখ বিস ক্যাপিটাল ইকুয়াল টু 56,000 ইন্টু 1/4 ইকুয়াল টু 14,000। বুঝতে পারলি ব্যাপারটা? এটা করে দেখাতে হলো তো এটা। এই যে আগের দিন যারা ক্লাস করেছে, সিরিয়াসলি যারা ক্লাস করে তাদের কাছে এটা জল ভাত, কিছু নেই এটা। না, আগের ক্লাসে এটা ছিল, এটাই বুঝিয়েছিল আগের ক্লাসে। ঠিক আছে, এটা মাথায় রাখবি। তাহলে হলো সবার 14,000 কি করে অ্যান্সার হলো বুঝতে পেরেছিস তো? এবার হচ্ছে 12 নম্বর। কি বলছে? সি ইজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার কন্ট্রিবিউটিং 50,000 অ্যাজ ক্যাপিটাল। ব্যবসায় যে নতুন পার্টনার, ও কত নিয়ে এসছে? 50,000 টাকা নিয়ে এসছে। কত টাকা নিয়ে এসছে? 50,000 টাকা। এই সোর্স থেকে বই দেখছিস তো? বইটা দেখিস কিন্তু ভালো করে, ঠিক আছে তো? বই ভালো করে দেখিস কিন্তু, বই ভালো করে দেখিস কিন্তু। ব্যবসার যে নতুন পার্টনার সি অ্যাডমিট হয়েছে এবং সে কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে বল? 50,000 টাকা। 1/5 শেয়ার অফ প্রফিট। বলছে হোয়াট উইল বি দা টোটাল। লাস্ট যে অঙ্ক করলাম মনে পড়ে? নতুন পার্টনার শেয়ার কত ছিল আগের অঙ্ক বল? 1/4। ক্যাপিটাল কত নিয়ে এসেছিল? 14,000 টাকা। তার টোটাল ক্যাপিটাল কত বের করলি? 14/4 56,000। তাহলে অ্যান্সার বলে দে কত হবে? 50 × 5 2.5 লাখ। বুঝেছিস? কারোর ডাউট আছে? কারণ এই 1/5 জন্য 50,000 টাকা। কারোর যদি বুঝতে অসুবিধা হয়, 1 মানে টোটাল মনে রাখবি। 1 মানে হচ্ছে টোটাল। তাহলে 1 কত? বুঝতে পারলি? অ্যান্সার পেয়েছিস তো? তো এরকম এমসিকিউ তুই পরীক্ষার হলে দেখতে পারিস, টেস্ট পেপারে দেখতে পারিস। ঠিক আছে? টেস্টে দেখতে পারিস। এই সমস্ত এমসিকিউ গুলো ভালো করে ক্লিয়ার করবি। এমসিকিউতে মেইন, বারবার বলছি এমসিকিউ মেইন। টেস্ট পরীক্ষার পর দেখবি অর্ধেক সময় এমসিকিউ নিয়ে বসতে হবে, কারণ এখানে 24 এ 24 তুলতে হবে তোকে। তো ভালো করে ফোকাস করতে হবে এমসিকিউতে। আর এমসিকিউ আমি দেখ 15 বছর ধরে পড়াতে পড়াতে মানে এই একটা অভিজ্ঞতা হয়েছে। এমসিকিউ তারাই পারে এমসিকিউ যে অঙ্ক ভালো করে পারে। আর যে অঙ্ক ভালো করে পারে না সে এমসিকিউ পারে না। রিয়েলি পারে না এমসিকিউ করতে। 10-12 পাবে যে অঙ্ক ভালো করে পারবে। ও কেননা পেপারে 24 নম্বরের মধ্যে 24টা এমসিকিউর মধ্যে ওই এমসিকিউই দেবে হচ্ছে তোর অঙ্ক দেবে কত বলতো? 15 থেকে 16টা অঙ্ক দেবে। 15 থেকে 16টা অঙ্ক দেবে, 8টা নরমাল দেবে। 15 থেকে 16টা অঙ্ক দেবে। এবার হবে 15 থেকে 16টা অঙ্ক থাকবে এমসিকিউর মধ্যে। তো সুতরাং অঙ্কর ডেপথ ক্লিয়ার হতে হবে। এবার দেখ 13 নম্বরটা কি বলছে? এ বি সি আর পার্টনার্স। সি ইজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার কন্ট্রিবিউটিং 60,000 এস ক্যাপিটাল। তিনজন মিলে বিজনেস করছিল, ব্যবসার নতুন পার্টনার সি কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে ব্যবসা শুরু করার সময় বল? 60,000 টাকা। কত শেয়ার? 1/4 শেয়ার। ঠিক আছে। হোয়াট উইল বি দ্য কম্বাইন্ড ক্যাপিটাল? হোয়াট উইল বি দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ এন্ড বি? ঠিক আছে, চ এটা আবার একটু অন্য টাইপের দিয়েছি, চ এটা করে দেখাতে হবে না? কত নম্বর ছিল এটা? কত নম্বর কোশ্চেন ছিল এটা? 13, তাই তো? আচ্ছা, তাহলে দেখি নতুন পার্টনার শেয়ার তো ছিল, সরি 1 ছিল টোটাল প্রফিট অফ দ্য হাফ। তারপরে নতুন পার্টনার শেয়ার কত ছিল? 1 থেকে 1/4 বাদে নতুন পার্টনার শেয়ার ছিল 3/4। ঠিক আছে, 3/4। এবার হচ্ছে বাকি দুজন পার্টনার ছিল 3/4। ঠিক আছে, বাকি দুজন পার্টনার ছিল 3/4। এইবার ভালো করে শুনবি। আমি এমনি জাস্ট করলাম, এটা বুঝতে পারছিস 3/4 কি করে হলো?
ব্যবসার টোটাল প্রফিট 1 টাকা, তাহলে নতুন পার্টনারের প্রফিট কত? 1/4, তাহলে রইলো 3/4। তো 3/4 কার কার আছে বল? এই 3/4টা আছে এ আর বি, এ এর আছে আর বির আছে। এইবার আমি যদি বলি টোটাল ক্যাপিটাল কত ব্যবসার, বলতে পারবি তো টোটাল ক্যাপিটাল কত? টোটাল ক্যাপিটাল কত হবে? নতুন পার্টনারের ক্যাপিটাল ছিল হচ্ছে 60,000, তাহলে আমি বলতে পারি 1/4 ইকুয়াল টু 60,000। তাহলে এক কত? 2,40,000। আমি টোটাল বলছি, তোরা 60 বলি, 2,40,000। 2,40,000 এ বি সি মিলে, তাহলে সির কত? 60। তাহলে এ আর বির কত? বুঝতে পারলি? কোশ্চেনে জাস্ট একটু ঘুরিয়ে দিই, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি। বুঝতে পারছিস না? বুঝিস নি বল? কিছু লেখার দরকার নেই, বাট তোরা কি বুঝতে পারি? যারা লিখতে চাইলে লেখ, কোনো সমস্যা নেই, লেখ। আমি তোকে বলছি লেখ, লেখ টোটাল ক্যাপিটাল, লেখ, লেখ, সবাই বলছে লেখ টোটাল ক্যাপিটাল, লেখ টোটাল ক্যাপিটাল 60,000 ইন্টু 4, 2,40,000। লিখেছিস? টোটাল ক্যাপিটাল 60,000 ইন্টু 4, 2,40,000 লিখেছিস? লিখেছিস? নেক্সট লাইন, লেখ কম্বাইন্ড ক্যাপিটাল, লেখ কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি, লেখ কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, লেখ কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি কত হবে? 2,40,000 মাইনাস 60,000। ক্লিয়ার হয়েছে? মোটামুটি বুঝতে পেরেছি এটা? তাহলে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছিস কি সুন্দর সুন্দর এমসিকিউ। এবার বলছে 14 নম্বরটা কি বলছে? দ্য রেশিও, বলছে কোন রেশিও ইন হুইচ দ্য প্রফিট অর লস, কি কোশ্চেন দিয়েছে এটা? একই কোশ্চেন দিয়েছে। বলছে ভালো করে শোন, কোশ্চেনটা কি দিয়েছে? বলছে রিভ্যালুয়েশন করতাম, ওখানে প্রফিট হতো বা লস হতো, কোন রেশিও ভাগ করতাম? ওল্ড রেশিও। কি কোশ্চেন দিয়েছে দেখ। এইবার এতক্ষণ তো যা এমসিকিউ ছিল ছিল নর্মাল এমসিকিউ, এইবার যে এমসিকিউ গুলো আসছে এগুলো সব পারবি, এইগুলো এইচএসে আসা কোশ্চেন, এইচএসে 15 থেকে যে কোশ্চেন গুলো এসছে। বলছে কজ অফ রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ, পার্টনারশিপ ফার্ম। এটার অ্যান্সার আমি তোকে বলে দিচ্ছি। আমি তো বলতে তোদের থিওরি পড়িয়েছিলাম, প্রথম দিন পড়িয়েছিলাম যে আপনার রিকনস্ট্রাকশন অফ এ পার্টনারশিপ ফার্ম, মানে এর বাংলাটা যদি বলিস পাতি কথায়, মানে যে পার্টনারশিপ কেন রিকনস্ট্রাকশন হয়, পার্টনারশিপ কেন নতুন করে তৈরি হয়, তার একটা পার্টনারশিপ তৈরি হয়েছিল আবার নতুন করে কেন হয়? যদি অ্যাডমিশন হয়, যদি রিটায়ার করে, যদি ডেথ হয়, অ্যাডমিশন হলে হয়, রিটায়ারমেন্ট হলে হয়, ডেথ হলে হয়, রেশিও চেঞ্জ হলে হয়, ঠিক আছে তো? কোনো একজন যদি বিজনেস কিনে নেয় তখন হয়, ঠিক আছে, ডিসোলিউশনের সময় হয়, এরকম বিভিন্ন কারণ আছে, অনেক অনেক কারণ আছে। ঠিক আছে, এখানে কি বলেছে? এখানে বলছে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ। তোকে তো এত দেবে না। আমার কথাটা বুঝতে পারলি? তোকে যদি কোশ্চেন করে কখন, এটা এই কোশ্চেন না লং কোশ্চেন 4 নম্বরেও দেয়, 4 নম্বরেও আসে এই কোশ্চেনটা। বলছে বা 4 নম্বর তো দেওয়া, সরি 2 4 হাতে 2 নম্বরের শর্ট কোশ্চেন আর 4 নম্বরের একটা বড় কোশ্চেন, যে পার্টনারশিপ ফার্ম কেন রিকনস্ট্রাকশন হয়, কি কি কারণ? তো কারণ বলতে লিখতে হবে। কি কি বললাম? একটা কারণ অ্যাডমিশনের সময় হয়, রিটায়ারমেন্টের সময় হয়, ডেথের সময় হয়, রেশিও চেঞ্জ করলে হয়, অ্যামালগামেশনের সময় হয়, আরো নতুন নতুন অনেক পয়েন্ট বেরিয়ে আসবে, অনেক নতুন নতুন পয়েন্ট বেরিয়ে আসবে। হ্যাঁ, এগুলো ডিফাইন করতে হবে, সেটা তো পরে অ্যান্সার লিখিয়ে দেবো আমরা। হয়ে গেল এটা, অ্যান্সারটা বুঝতে পারলি এটা? নেক্সট বলছে, বলছে অ্যাট দ্য টাইম অফ রিভ্যালুয়েশন, ভ্যালু অফ মেশিন। খুব এই পয়েন্টে চাইছিলাম অনেকক্ষণ ধরে, তোরা নিজেরাই বলতে পারবি। আমি না তোদের বারবার বলবো, কি জানিস, তোদের একটা কথা বলবো, তোরা না অপশনের দিকে তাকাবি না। আমি বারবার যে আমি অন্যান্য বছর যেগুলো করি না, ওদের একটা কথাই বারবার বলি, এমসিকিউ দেবে, এমসিকিউ অপশন দেখবি না, আগে এমসিকিউটা দেখে না, আর 2 বার 3 বার লাইনটা পর পরে মানে বুঝ কি বলতে চাইছে, তারপর তুই অপশন থেকে দেখ, তাহলে তো বুঝতে সুবিধা হবে। অপশন দেখলে তোর মাথা ঘুরে যাবে। এখানে বলেছে কি, তার মেশিনের ভ্যালু রিভ্যালুয়েশনের সময় না মেশিনের ভ্যালু বেড়ে গেছে 10,000। তুই আর কিচ্ছু করতে হবে না। তুই বলে জার্নাল কি বল, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এবার তুই খোঁজ, এবার তুই খোঁজ। ওরা বলেছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো, তো মেশিনকে ডেবিট করবো। বুঝতে পারছিস ব্যাপারটা? কেননা অনেকে না বুঝে না কোশ্চেন পড়ে দেয়, কেননা দেখ পুরো ভালো করে পড়ে না, ভালো করে কোশ্চেনটা পড়ে। কারণ ওরা কি জানতে চেয়েছে, বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো, উল্টো করে দিয়ে বলছে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো। এটা তোকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে তো, ভালো করে। অনেকে ভালো করে কোশ্চেন পড়ে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। আমার কথাটা বুঝতে পারছিস? কোশ্চেন ভালো করে পড়বে। নেক্সট কি বলেছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। তোরা তোদের শিখিয়েছিলাম পিএল অ্যাপ্রো, আমি এখন পিএল অ্যাপ্রো চলে যাচ্ছি। বল পিএল অ্যাপ্রো কি ধরনের অ্যাকাউন্ট? আমরা জেনারেলি আমরা অ্যাকাউন্ট গোল্ডেন রুল ওয়াইজ অ্যাকাউন্ট 3 রকমের হয়, তাই তো? কি কি হয় বল? পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট।
তাহলে যদি বলে PLF, এটা খুব কমন কোশ্চেন বলছি, খুব কমন কোশ্চেন। PLF কি ধরনের অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট, কারণ লাভ ক্ষতি হিসাব হয়। একই রকম ভাবে তোকে যদি বলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি ধরনের অ্যাকাউন্ট? লাভ ক্ষতি হিসাব, নমিনাল অ্যাকাউন্ট। এই দুটো কোশ্চেন কমন কোশ্চেন কিন্তু, ঠিক আছে? দেখ কবে এসেছিল পরীক্ষা, দেখ এটা 2022 সালে দিয়েছিল, যদিও 22 সালের ব্যাপারটা জলের মতন কোশ্চেন করেছিল, করোনার মধ্যে পরীক্ষা হয়েছিল, তো কোশ্চেনটা ইজি করেছিল। তো ব্যাস হয়ে গেল। আচ্ছা এরপরে কত নম্বর পেজ বল, এরপরে পেজ নাম্বারটা বল। 121, তাই তো? 121, এরপর 121 চলে 121। চলে এসছিস 121? চলেছিস? বলি কটা এমসিকিউ আছে দেখতে এই পেজে, কটা এমসিকিউ আছে? মাত্র 17টা, মাত্র 17টা, ঠিক আছে তো? তো দেখ এই এমসিকিউ গুলো তো অ্যাকচুয়ালি আগের চ্যাপ্টারে অ্যাডমিশন অনেক কিছু হয়ে গেছে, আবার এই চ্যাপ্টারে দিয়েছে। কি বলেছে দেখ, বলছে হোয়েন দ্য ইনকামিং পার্টনার ব্রিংস হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ, ব্যবসার যে নতুন পার্টনার, একই তো কোশ্চেন। দাঁড়া, হ্যাঁ কিছু কিছু আলাদা আছে, কিছু কিছু আলাদা, অনেকগুলো সেম আছে, অনেকগুলো সেম আছে। দেখ চ আরো একবার দেখে নি। একের কোশ্চেনটা তো আগেই বললাম, খুব একটা ডিসকাশন করছি না। বলছে যে ব্যবসা যে নতুন পার্টনার প্রিমিয়ামের টাকাটা নিয়ে এসছে, ঠিক আছে, সেটা কি করে অ্যাডজাস্টমেন্ট করতে হয় ওল্ড পার্টনার ক্যাপিটাল দিয়ে, ঠিক আছে তো? তারপর বলছে হোয়েন নিউ পার্টনার ব্রিংস প্রিমিয়াম ফর গুডউইল, নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসে, সেই টাকাটা পুরোনো পার্টনার নিয়ে নেয় কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিও, ঠিক আছে তো? বলছে ইফ গুডউইল অ্যাকাউন্ট রেইজ, এটা তো আগেই বললাম, তার বইতে পার্টনাররা বইতে অ্যাডমিশন সময় গুডউইল দেখালো, তারপর সেটাকে মুছতে হয় কোন রেশিওতে? নিউ রেশিও। তো যে ইফ দ্য ইনকামিং পার্টনার ইজ টু ব্রিং হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ, মানে নতুন পার্টনার প্রিমিয়ামের টাকাটা নিয়ে এসছে, অ্যান্ড এক্সিস্ট গুডউইল অ্যাকাউন্ট ইন দ্য ব্যালেন্স শিট, এটাও তো বললাম। তো নতুন পার্টনার ব্যবসা শুরু করে প্রিমিয়ামের টাকা নিয়ে এসছে, কিন্তু বইতে অলরেডি গুডউইল ছিল। তো বইতে অলরেডি গুডউইল থাকলে সেটাকে কি করতে হয়? মুছতে হয়। কোন রেশিও মুছতে হয়? পুরোনো রেশিওতে, ওল্ড রেশিওতে। তো ইন হুইচ রেশিও প্রফিট, আর আমি তোকে যা এমসিকিউ পড়াই দেবো আজকে অ্যাডমিশনে, এই যে পুরো পড়ালাম যে যেটা আমি গ্যারান্টি বলছি, এর বাইরে কোনো এমসিকিউ দেবে না, আসতে পারে না এর বাইরে, এর বাইরে কোনো এমসিকিউ হতে পারে না। এ বলে স্যার আমি তাহলে এইগুলো মুখস্থ করে যাই, কমন পড়লো না, এরকম হতে পারে কমন পড়লো। ও তোকে লাইন ঘুরিয়ে দেবে, বারবার বলছি লাইন কিন্তু ঘুরিয়ে দেবে, কিন্তু এর মধ্যেই দেবে। ও লাইন ঘুরিয়ে দেবে বাট এর মধ্যেই দেবে। তুই টেস্ট পেপারের কোশ্চেন গুলো দেখতে পারিস, তুই বুঝে যাবি কি সুন্দর কোশ্চেন দেয়, ইজি কোশ্চেন থাকবে। তোকে এই জন্য বেসিক ক্লিয়ার থাকতে হবে, বেসিক। আমি বারবার বলছি অঙ্ক করার জন্য, মানে অঙ্কর বেস ক্লিয়ার যদি থাকে তুই এমসিকিউ করে ফেলতে পারবি। বলছে ইন হুইচ রেশিও, এটা তো বল কি বলবো, রিভ্যালুয়েশন করেছিস, রিভ্যালুয়েশন যে প্রফিট আর লসের কোন ওল্ড রেশিও। 6 নম্বর বলেছে ইন হুইচ রেশিও দ্য ব্যালেন্স অফ মেমোরেন্ডাম, নতুন পয়েন্ট এসে মেমোরেন্ডাম। আমরা করেছিলাম মনে পড়ে, মনে পড়ে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন কেমন দেখতে হতো, কত বড় হতো না রিভ্যালুয়েশনটা, কত বড় হতো। এই রিভ্যালুয়েশন কটা পার্ট বলতে পারবি? দুটো পার্ট। প্রথম পার্টটা কাদের মধ্যে ভাগ হতো? প্রথম পার্টে যেটা বেরোতো সেটা পুরোনো পার্টের মধ্যে ভাগ করতাম, আর সেকেন্ড পার্টে যেটা বেরোতো সেটা কাদের মধ্যে ভাগ করতাম? নিউ পার্টের মধ্যে ভাগ করতাম। এবার তুই পর, তুই ইজিলি অ্যান্সার দিতে পারবি, ইজিলি অ্যান্সার দিতে পারবি, আর কিছু নেই। স্যার মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন আমার পরীক্ষা, তোর পরীক্ষায় কখনোই মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অঙ্ক আসবে না। কেন করলাম? এমসিকিউ পড়ার জন্য করেছিল, এমসিকিউ পড়ার জন্য একটা দিন অঙ্ক করেছিলাম, ঠিক আছে? কি বলেছে দেখ, ইন হুইচ রেশিও দ্য ব্যালেন্স অফ মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট সেকেন্ড পার্ট, ভালো করে শুনি, সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে তো প্রফিটও বেরোতে পারে, লসও বেরোতে পারে, ওটা কোন রেশিও ভাগ করতে হয়? কাদের মধ্যে ভাগ করতে হয়? নিউ রেশিও, সব পার্টের মধ্যে। দেখ এখানে অপশন কিছু দিয়েছে এরকম, অ্যান্সার তো পেয়ে গেছিস তুই, তুই তো অ্যান্সার পেয়ে গেলি। তাহলে তুই দেখবি অঙ্ক করার পর, তার মানে কি, অনেকে ব্যাপারটা তোর, আমি কি বলছি, অনেকে ধর ব্যাপারটা কি বলি, মেমোরেন্ডাম রিভলিউশন সেকেন্ড পার্ট, চলো সেকেন্ড পার্ট, তার মানে আমার নিউ রেশিও ভাগ করতে হবে, মুখস্থ করে ফেললো। কিন্তু যে অঙ্ক করে এসছে ওকে এটা পড়তেই হলো না, ও পড়তেই হলো না, কেন? মেমোরেন্ডাম তো হাতে করেছে, মেমোরেন্ডামের প্রথম পার্টটা পুরোনোদের মধ্যে ভাগ করতে হয়, ও হাতে করেছে, আর সেকেন্ড পার্টটা কাদের ভাগ করতে হয়? নিউ পার্টনার ভাগ করতে, এটা করেছে ও ভালো করে, অঙ্ক হাতে করেছে। এটার হচ্ছে ডেমোর বেনিফিট, ডেমোর বেনিফিট, হাতে কোনো কাজ করার বেনিফিট।
আর মুখস্থ করার বেনিফিট তো আলাদা, ঠিক আছে তো? মুখস্থ করার বেনিফিট পাস দিয়ে বলে না এটা নিউ হবে না, এটা ওল্ড হবে, ওল্ডই করে দেবে, তো কনফিডেন্স নেই তখন। আচ্ছা দেখ সাতেরটা কি বলছে, এ অ্যান্ড বি আর শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 2:1। এ আর বি দুজন মিলে বিজনেস করছে, রেশিও ছিল 2:1। ব্যবসার নতুন পার্টনার সি, সি কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে বল, নতুন বা 24,000 টাকা অ্যাজ ইস শেয়ার 1/4 ক্যাপিটাল, ওই তো আগেরটাই করলাম। সেম তো ওটা দিয়েছে, দেখ সেম কোশ্চেন, আমি কি করে দেখাবো, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ বি কত হবে, যদি হয় আমি তোকে মুখে মুখে বলে দিচ্ছি, মুখে মুখে বলে দিচ্ছি 1/4 24,000, তাহলে 1 কত হবে 96,000, 24,000 96 হচ্ছে সবার ক্যাপিটাল, তাহলে এখান থেকে বির ক্যাপিটাল পাবো, তাহলে রেশিও তোকে বের করতে হবে, বুঝতে পারলি তো? অঙ্কটা পেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই, কারণ এই কিছুক্ষণ আগে আগের পেজেই করালাম, সেম অঙ্ক বলে আমি আর করাচ্ছি না। ওখানে মানে 14,000 টাকা ছিল না, ওটা 14,000 টাকা ছিল, 24,000 টাকা দিয়েছে। এবার বলেছে দেখি এই কোশ্চেনটা ভালো কোশ্চেন মনে হচ্ছে দিয়েছে, ইফ ক্যাপিটাল ব্যালেন্স অফ এ আর বি, এর ক্যাপিটাল আমি এখানে দেখাচ্ছি, এর ক্যাপিটাল ছিল 25 কে লিখি, বির ক্যাপিটাল ছিল 20K মানে 20,000, অ্যান্ড সি অ্যাডমিটেড 1/3, মানে ব্যবসার যে টোটাল ক্যাপিটাল হবে তার 1/3 হচ্ছে সির ক্যাপিটাল, বলছি বলো সির ক্যাপিটাল কত হয়, তাহলে দেখি এই দুটো যোগ করে কত হচ্ছে 45K, 45K, ভালো করে বুঝিস কিন্তু। আমি কিছুক্ষণ আগে তোকে একটা কথা বললাম, যদি নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দেয় তাহলে ওরা কেমন বলে দেবে, বলবে যে দুজন ক্যাপিটাল যোগ করে যেটা হবে এই দুজনের 50%, 1/3, 1/4, ওরা কি বলেছে এই দুজনের 1/3, ভালো করে পড়তো, ওরা কি বলেছে, ওরা কি বলেছে কম্বাইন ক্যাপিটাল অফ এ অ্যান্ড বির 1/3 বলেছে, নাকি টোটাল ক্যাপিটাল ওপর 1/3 বলেছে, টোটাল ক্যাপিটাল ওপর 1/3, এটাও আর এক ধরনের কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখ কি আর করতে হবে এটা, তোর কম্বাইন ক্যাপিটাল মানে কি, এ আর বির কম্বাইন ক্যাপিটাল কত বেরোলো বল, করলাম এই মতো 45,000, ঠিক আছে 45,000। ব্যবসার নতুন পার্টনারের নাম কি ছিল, সি, সির শেয়ার কত ছিল 1/3, সির শেয়ার ছিল 1/3, তাহলে এ আর বির শেয়ার কত ছিল বলতে পারবি, 2/3, দেখো বলে দিলে ভাবছি, ভাবনা চিন্তার কিচ্ছু নেই, ও বলে দিল ডাইরেক্ট অ্যান্সার 2/3, সির তো 1/3, তাহলে এ আর ওর শেয়ার কত হবে 2/3, এ প্লাস বির শেয়ার হবে 2/3, হয়ে গেল। এবার এখান দিয়ে করবো, দেখ কি লিখবো, দেখ ভালো করে দেখ, 2/3 এর জন্য হচ্ছে 45,000, ও যদি তোকে কোশ্চেন ঘুরিয়ে দেয় তুই কি করে করবি, ও কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে এখানে, ও যদি এখানটায় বলেই তো না যে 1/3 অফ কম্বাইন্ড ক্যাপিটাল, তাহলে 45,000 উপর 1/3 তুই 15,000 স্যার, বুঝিস কি বলে, ও কি বলে 1/3 অফ কম্বাইন্ড ক্যাপিটাল, কি বলেছে, ও বলছে 1/3 অফ টোটাল ক্যাপিটাল, ও তোকে কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে, ও বলছে যে এটা তো সবাই পারবে, ও তোর ব্রেনটাকে একটু টেস্ট করে নি, বলে তুই কতটা জানিস, আমি বলে দিচ্ছি ব্রেন টেস্টের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ও তোকে বলেছে তুই কি বলি, না আমি তো ভাসবো না, 2/3 ইকুয়াল টু 45,000, তাহলে এক কত, এক কত জানিস, 45,000 ইন্টু 3/2, তাহলে এটা কি বললো, এক মানে টোটাল বেরিয়ে গেল, তোকে বলছে টোটালের 1/3, এবার ইন্টু 1/3 করলে 3 কেটে গেলে অ্যান্সার হবে 22,500, খুব ভালো পয়েন্ট, আমার এই এমসিকিউটা খুব পছন্দের এমসি, খুব পছন্দের এমসিকিউ এই এমসিকিউটা, আমি এতগুলোর মধ্যে এই এমসিকিউটা খুব পছন্দ লেগেছে, ঠিক আছে। অঙ্ক করতে গেলে আমি বলছি লেখ, তোরা লেখ, করতে গেলে কিভাবে লিখতে হয় আমি বলছি, আমি লিখতে করছি, লেখ লেখ, অঙ্কের নাম্বারটা খুব ভালো কিন্তু এই এমসিকিউটা, আমি যে অ্যাডমিশনের কিছু অঙ্ক দিয়েছি, ভালো করে শোন, অ্যাডমিশনের কিছু অঙ্ক দিয়েছি, কোনো না কোনো একটা অঙ্কে আমি বলে দেবো কোন অঙ্কটা, এই একদম পুরো এই ওয়ার্কিংসটাই করতে, পুরো এই ওয়ার্কিংসটাই করতে হবে, লেখ আমি বলছি লেখ, প্রথমে কি লিখবি, লেখ কম্বাইন ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি, লেখ আমি যেভাবে বলছি সেভাবে লেখ, লিখে লিখে কর, তাহলে কি যেই অঙ্ক অ্যাডমিশনের অঙ্ক দিয়েছি একটা হোমওয়ার্ক, তাহলে ওই লেখাটা লিখলেই হয়ে যাবে, তাহলে আলাদা করে লিখতে হবে না, কি বললাম বুঝতে পারলি তো, একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে, কি বললাম বুঝতে পারলি তো, পরীক্ষায় যখন যদি এটা এমসিকিউ আছে তুই এইটুক লিখলেই হবে, এর বেশি লিখতে হবে না, বা তোর যদি মনে হয় মুখে মুখে হয়ে যাবে ক্যালকুলেটর নিয়েও করে ফেলতে পারিস, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে কি বললাম, লেখ কম্বাইন ক্যাপিটাল অফ ফর এ অ্যান্ড বি ইকুয়াল টু দিয়ে লেখ 25 + 20 ইকুয়াল টু 45, লিখে লিখে কর, লিখে লিখে কর, লিখে লিখে কর, লিখে লিখে কর, এটা কম্বাইন ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি, লিখবি 25,000 + 20,000 ইকুয়াল টু 45,000, লিখে দিই, প্রথম লাইন হলো এটা, ফার্স্ট লাইনে লিখলাম, এটা পুরো ফার্স্ট লাইনে লিখবো, হ্যাঁ লাইন যেন বেঁকে যেন নিচে না আসে, ঠিক আছে, ফার্স্ট লাইনে লিখবো এটা, হয়ে গেল। সেকেন্ড লাইন ঠিক তার নিচে লিখবি, কি লিখবি, কম্বাইন শেয়ার অফ এ অ্যান্ড বি, কি বললাম, কম্বাইন শেয়ার অফ এ অ্যান্ড বি, কম্বাইন শেয়ার অফ এ অ্যান্ড বি, combined share of A and B, লিখেছিস combined share of A and B, লিখেছিস combined share of A and B, স্যার কি করে হবে এটা, 1 মাইনাস, লেখ 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3, ইকুয়াল টু 2/3,
ইকুয়াল টু থার্ড হয়ে গেল। ছোটবেলায় তোরা ম্যাথামেটিক্স পড়েছিস, ওটাও কম্বাইন শেয়ার ইকুয়াল টু কম্বাইন ক্যাপিটাল লিখবি নাকি? শোন, কম্বাইন শেয়ার ইকুয়াল টু কম্বাইন ক্যাপিটাল, কেননা এটা কি ছিল? এটা তো কম্বাইন ক্যাপিটাল ছিল, আর এটা কি ছিল? এটা কম্বাইন শেয়ার, তাহলে দুটো ইকুয়াল করে দিতে পারবো। তাহলে নিচের লাইনে লিখবি অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, এবার লিখে করতে হয়, লিখ অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, মানে প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে? অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, ঠিক আছে তো? কি লিখবো? 2/3 ইকুয়াল টু 45,000, 2/3 ইকুয়াল টু 45,000, 2/3 ইকুয়াল টু 45,000। তারপর লাইনে 1 ইকুয়াল টু, ওখানে ওই যেমন ছোটবেলায় ঐকিক নিয়ম করতি না, ঐকিক নিয়ম করবো, ঐকিক নিয়ম করছি, এই যে আমি করেছি দেখ ঐকিক নিয়মটা, এই দেখ 2/3 ইকুয়াল 45, তার নিচের লাইনে কি লিখি? 1 ইকুয়াল টু 45,000 ইন্টু 3/2, লিখেছিস? তার পাশেই লিখবি ইন্টু 1/3 কত হবে, একদম পরে দেখ, করে দিয়েছি এখানে, ইন্টু 1/3 কত হবে, করে কাটাকাটি করে 22 আসছে। বুঝতে পারলি অঙ্কটা? এই অঙ্কটা এখানে যে লিখলি না ওয়ার্ড হচ্ছে, এখানে লিখে রাখ, স্টার মার্ক লিখে রাখ, লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন অফ এ পার্টনার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কিং ফর অ্যাডমিশন অফ এ পার্টনার, লিখে রাখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট ফর অ্যাডমিশন অফ এ পার্টনার, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট এটা, ঠিক আছে তো? ও তোর পরীক্ষায় ভালো করে শোন, তোর পরীক্ষায় গেম খেলতে পারে, কেমন গেম আমি বলে দিচ্ছি, এই গেমটা শুনে রাখ। আজ পর্যন্ত কোনদিন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসেনি, দিয়েই দিতে পারে বছর, ও কিন্তু বছর দিয়ে দিতে পারে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কেমন কোশ্চেন এসছে 2015, তো 2016 সালে ফার্স্ট কোশ্চেন এসেছিল অ্যাডমিশনের, ভালো করে শোন, 16 সালে একটা অ্যাডমিশন অঙ্ক এসেছিল 2016 সালে, তোরা পড়ে ফেলেছিস তোর বাড়িতে। নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিচ্ছে বলে দেয়। ও বলেছিল এ আর বি, সাপোজ হচ্ছে এ আর বি ছিল, দুজন পার্টনার ছিল এ আর বি, এ আর বির কম্বাইন্ড ক্যাপিটাল যত ছিল তার 1/3 বা 50% বলে, 50% ও নতুন ক্যাপিটাল। ও যদি কোশ্চেন ভুলে দেয়, ওটা বলছে কম্বাইন্ড এর 50%, ও যদি এরকম করে না বলে যদি বলে টোটাল ক্যাপিটাল 50%, তখন এটা এরকম দেয়নি কোনোদিন আজ পর্যন্ত, দিয়ে দিতে পারে বছর পরীক্ষা, টেস্টেও দিতেই পারে কোনো না কোনো কলেজে, টেস্টে তো কোনো না কোনো কলেজে দিতেই পারে পয়েন্ট, এই পয়েন্টটা দেখ কোনোবার দেয়নি, আমার খুব কারণ এই পয়েন্টটা মাথায় রাখ, এরা লাগছে না, দিতে পারে পরীক্ষা, ঠিক আছে তো? কারণ প্রতি বছরই এইচএসে কিছু না কিছু নতুন নতুন জিনিস দেয়, তো নতুন জিনিস দিতেই পারে, এটা নতুন, এর বাইরে নতুন কিছু দিতে পারে না। বাট আমি যে 20টা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি তার মধ্যে এই টাইপের অঙ্ক আছে, আমি যে 20টা অঙ্ক হোমওয়ার্ক দিই তার মধ্যে এই অঙ্কটা আছে, এই অ্যাডজাস্টমেন্ট যে ওয়ার্কিংস আছে, তাই বলে দিলাম সামনে। আমি কি ওই ইয়ের মতন, চলো এই এমসিকিউ গুলো, চলো এখানে আনসার 22,500 লিখে দাও, আরে বোঝাতে হবে তো 22,500 কি করে হলো। 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এ এন্ড বি আর শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:3, 4:3, ঠিক আছে? এ আর বি দুজনের রেশিও ছিল 4:3, আফটার অ্যাডমিশন নিউ রেশিও বলছে 3:2, ঠিক আছে? বলছে কোশ্চেনের লাইনের মানে বলতে পারবি? পর লাইনের মানেটা কি বলছে? ইন হুইচ রেশিও দেয়ার উইল বি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ আর বি, এ আর বিটার, মানে আমরা তো সবসময় শুনেছি অ্যাডজাস্টেড ক্যাপিটাল কোন রেশিও করতে হয়? নিউ রেশিওতে। ও তো তোর সঙ্গে গেম খেলে দিয়েছে, কোশ্চেনটা দেখ ভালো করে দেখ, ও তোকে স্যাক্রিফাইস রেশিও বের করতেই বলেনি, ও তোকে স্যাক্রিফাইস রেশিও বের করতে পারেনি, বলছে যে ওল্ড রেশিও আমি তোমাকে দিলাম 4:3 আর নিউ রেশিও তোমাকে দিলাম 3:2, তাহলে তুমি তো এতক্ষণ ধরে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করছো, তাহলে কোন রেশিও ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে হয়? না, সময় নিউ রেশিও, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে হয় নিউ রেশিও, তাহলে নিউ রেশিও কোন 3:2 তে করবো। কিন্তু ও তোর সঙ্গে আরো একটু গেম খেলে দিয়েছে, কেমন গেম খেলেছে? এ আর বি বলেছে, সি তো বলেনি, তাহলে 3:3 হবে, বুঝেছি ব্যাপারটা? ওই এরকম গেম খেলে, ও যদি 3:3 জায়গায় 1:1 হয়ে যেত, তাহলে এইগুলো ভালো করে বুঝতে হবে কিন্তু বসছে। অনেকে ভাবতে পারে এদের নিউ রেশিও তো করতে হয়, মুখস্থ করে নিউ রেশিও করতে হয়, নিউ রেশিও 3:2, কিন্তু এখানে কি বলে এ আর বি বলে দিয়েছে, এগুলো দেখতে হবে তো। বলছে অ্যামাউন্ট অফ প্রিমিয়াম ফর গুডউইল হুইচ ইজ ব্রট ইন বাই দ্য নিউ পার্টনার ইজ ডিস্ট্রিবিউট অ্যামাং দ্য ওল্ড পার্টনার, তো এটা তো আর বলার দরকার নেই, এটা স্যাক্রিফাইসিং রেশিও হবে, এটা পরীক্ষায় এসেছিল 15 সালে এসেছিল। এবার দেখ ইয়ার এর কোশ্চেন দেখ, তুই বলে ইজি পারবো, ইয়ার এর কোশ্চেন গুলো ইজি দেয়। অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ, অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ মানে ওই যে আমরা যখন অ্যাডমিশন করতাম ব্যালেন্সের লাইব্রেরি সাইডে রিজার্ভ লেখা থাকতো, পিএল লেখা থাকতো, কোন রিজার্ভ? ওল্ড রেশিও, তো তাই তো দিই, ওই তো ওই কোশ্চেনটাই দিয়েছে। এবার এ আর বি আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2, ব্যবসার নতুন পার্টনার 1/5, ঠিক আছে? নতুন পার্টনার শেয়ার 1/5, হুইচ ই অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম এ অ্যান্ড বি, এটা রেশিও চ্যাপ্টারের অঙ্ক দিয়েছে, এটা করে দে দেখি আমাকে, করে দে। তো আমিও করি তোদের সঙ্গে, আমিও করবো, ঠিক আছে? চিন্তা নেই, তোদের সঙ্গে আমিও করবো, আমিও করবো তোদের সঙ্গে সঙ্গে, ভালো দিয়েছে। কিভাবে শিখেছিলাম বল? আমরা প্রথমে লিখতাম পার্টনার,
কি ছিল? A B C, এইগুলো সব প্র্যাকটিস করবি একটা একটা করে বাড়িতে, না প্র্যাকটিস করার রুল করে নিবি, রুল প্রতিদিন অল্প অল্প করে। যেমন ধর আমি তো 20 অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, যেমন PLF ওরা আজকে আগের দিন গেছিলাম ওদের বাড়িতে, ওরা দেখি 3 জন মিলে জয়েন্ট স্টাডি করছে, 4 জনই জয়েন্ট স্টাডি করছিল। ওরা কি করছিল বলতো? PLF ওরা রিভাইজ করা আরম্ভ করেছে। তো মাঝে মাঝে আস্তে 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 একটা একটা করে করবি, একটা একটা করে করবি, PLF আরম্ভ করবি, রিভিশন করা আরম্ভ কর, থাকবো না বেশি ছুটিতে PLF করা আরম্ভ কর। আমি সব রিভিশনের টেকনিক বলে দেবো কিভাবে রিভিশন করতে হবে। পার্টনার, তারপর হচ্ছে ওল্ড, ঠিক আছে তো, তারপর নিউ, আর কি বলেছিল? স্যাক্রিফাইস। দেখে কে আগে করতে পারিস। কি বলেছে? রেশিও ছিল 3:2 আর নতুন পার্টনার 1/5। 3:2 মানে 3/5, 2/5, আর নিউ পার্টনার শেয়ার ছিল 1/5। এবার কি বলেছে? ওই যে হুইচ হি অ্যাকোয়ার, মানে নতুন পার্টনার যে সি, ও 1/5 নিয়েছে ইকুয়ালি A and B। এ তো পাতি জিনিস দিয়েছে, তার মানে কি ও এর থেকে নিয়েছে কত? 1/10, একই না? এটা কি করে দেখাতে হবে 1/10 কি করে হলো? এই দশ থেকে বলতে হবে 1/10 করে দেখাতে হবে। এই দেখ, সির শেয়ার ছিল 1/5, ও এর থেকেও নিয়েছে, আবার বির থেকেও নিয়েছে। এর থেকে হাফ নিয়েছে, বির থেকে হাফ নিয়েছে। তোর লাগবে 10 টাকা। তোর 10 টাকা দরকার, বাবা হাফ দিল, মা হাফ দিল, তাহলে বাবা কত দিল? 5, মা দিল 5, তাহলে কি করে হলো? 10 এর হাফ করলি। এটাও তাই করলাম, 10 এর 10 এর হাফ মানে এখানে কি হবে? আমার দরকার 1/5, তাহলে 1/5 এর হাফ করলে কত হবে? 1/10। এটাও সেম 1/10। তাহলে এ দিল 1/10, বি দিল 1/10, তাই তো? তাহলে তোকে কি বের করতে বলেছিল রে কোশ্চেনে? কি বের করতে বলেছিল? স্যাক্রিফাইসিং রেশিও তো হয়ে গেল, আর করার দরকার? স্যাক্রিফাইসিং তো হয়ে গেছে, তো হয়ে গেল স্যাক্রিফাইসিং রেশিও, তাই না? 1/10, 1/10 নিউ রেশিও বলে স্যাক্রিফাইসিং রেশিও? দাঁড়া, নিউ রেশিও, নিউ রেশিও বের করতে, নিউ রেশিও বের করতে বলে। তাহলে 3 এর পাশ থেকে 1/10 বাদ দে, 3 এর পাশ থেকে 1/10 বাদ দে, তাহলে 5 আর 10 এর এলসিএম করলে 10 হয়। 5 10 এ 2, 3 দুগুণে 6, 6 - 1, 5/10। আর এখানে 2 এর পাশ থেকে 1/10 বাদ দে, 5 10 এর এলসিএম করলে 10, 5 2 2, 2 দুগুণে 4 - 1 3। আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, মানে 2/10। তাহলে রেশিও কত হলো? 5:3:2। অপশন আছে 5:3:2। বুঝেছিস? তুই কি বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? দেখবি এগুলো তো করেছিস, তোদের ক্লাসে করেছিস সব সামনে বসে। পরে কেন 2/2 বার? এই 2/2, 2/3 করলি কেন? 2/2 কর, হ্যাঁ। তাহলে কত হলো? 2/10। তাহলে রেশিও কত হলো? 5:3:2। বুঝতে পেরেছিস তো? বুঝলি? বুঝলে না? তাহলে দেখ অ্যান্সারটা হয়ে গেল। 13 নম্বর। 13 নম্বর তো জলের মতন কোশ্চেন, নিজে করতে হবে, পড়তে হবে না। 13টা কি আমি কি শিখেছি তোদের? কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয়, বলে জানো না, কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, তখন ওল্ড রেশিওটাকে বলা হয় স্যাক্রিফাইসিং রেশিও। তো এই কোশ্চেনে নিউ রেশিও বলে দেয়নি, তাহলে 5:3 ওটাই স্যাক্রিফাইসিং রেশিও। কিছু কিছু শর্টকাট ট্রিক্স মাথায় রাখতে হবে, আমি করে দেখবো কেন ফালতু। 5:3 হবে স্যাক্রিফাইসিং রেশিও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, জেনারেলিজম। দেখ একই কোশ্চেন রিপিট করেছে, অ্যাডমিশনের সময় জেনারেলিজম কোন বিষয়ে ভাগ করতে হবে। এই কোশ্চেনে যদি বলে রিটায়ারমেন্টের সময় জেনারেলিজম কোন বিষয়ে ভাগ করতে হবে, ওল্ড রেশিও, মানে অ্যান্সার একই হবে, এরকম কোনো ব্যাপার নেই যে অ্যাডমিশনের সময় একটা হবে রিটায়ারমেন্ট আলাদা, ওরকম না। অ্যাডমিশন হোক বা রিটায়ারমেন্ট হোক, জেনারেলিজম সবসময় ওল্ড রেশিও ভাগ করতে হবে। 15 নম্বর কি বলেছে? এক্স আর ওয়াই ছিল ইকুয়াল পার্টনার। হোয়াট ইজ ইকুয়াল পার্টনার জানিস? ইকুয়াল পার্টনার মানে 1:1, 1:1, ঠিক আছে? এবং এক্স আর ওয়াই এর ক্যাপিটাল ছিল 10,000 আর 20,000, এটাও বলে দিয়েছে।
জেড ব্যবসায় অ্যাডমিট হয়েছে। কি অ্যাডমিট হয়েছে ব্যবসায়? জেড অ্যাডমিট হয়েছে। ওর শেয়ার ছিল 1/4 শেয়ার অফ প্রফিট। ঠিক আছে? জেড ব্রিংস 12,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। দেয়ারফর টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম অন দ্য জেডস ক্যাপিটাল উপর বেস করে এর অ্যান্সার 48,000 টাকা হবে। এ তো বেকার, মানে এত বড় কোশ্চেন করার দরকার কি ছিল? দেখ, ব্যবসা যে নতুন পার্টনার ওর শেয়ার কত? 1,04,000 আর নতুন পার্টনার ক্যাপিটাল কত? 12,000। টোটাল ক্যাপিটাল 12,000 × 4 48,000 টাকা। এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল। অলরেডি আগে করাচ্ছিলাম। এই অঙ্ক পরীক্ষায় এসেছিল, 18 সালে এসেছিল। বেকার কোশ্চেন। 16 নম্বরটা কি বলেছে বুঝতে পারছিস ব্যাপারগুলো? এগুলো বাড়িতে দেখবি। At the time of admission of a partner, accumulated profit and reserve is to be distributed. তার মানে কি বলছে? আরে যে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে প্রফিট রিজার্ভ থাকতো কোন দিয়ে ভাগ করতাম? কোন রেশিওতে তো দিয়েছে। ওই একটা কথা ভুলে যাচ্ছে। একই কোশ্চেন বারবার করে একই কোশ্চেন দিয়েছে। 17 নম্বর বলেছে এক্স আর ওয়াই ইকুয়াল পার্টনার ছিল। ওই দেখ প্রশ্ন, আবার একই কোশ্চেন। ওই দেখ 22 সালে, ওই দেখ আগের কোশ্চেন, ওই কোশ্চেনে পুরো তুলে দিয়েছে। 22 সালের কোশ্চেন, 22 সালে আর পরীক্ষা দিয়ে ওদের কি বলেছিল জানিস? আমি বলেছিল তুমি 17, 18, 19। আমি তো বলে দিয়েছিলাম তোরা 17, 18, 19 3 বছর করে চলে যা, সব কমনের বাইরে একটা কোশ্চেন আসবে। মানে 17, 18, 19 তিনটে বছর পুরো হুবহু করে যাও, ফুল কমন ছিল। এই জন্য ওই বছর অনেকে 100 পেয়েছিল অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টসে 100, কস্ট্যাক্সে 100, দুটো ছিল। লতে তো 90 উপরে পেয়ে গেছিল সব নাম্বার। ল বিসি সব 90 সব এরকম নাম্বার ছিল ওই বছর। মানে ধর 500 তে আমার কাছে কত হাইস্ট, আমার মানে 475 এসেছিল। 475 এসেছিল 500 তে। এরকম মানে সবাই যাকে হাত দিয়েছে সেই 400-র উপর, যার রেজাল্ট দিয়েছে সেই 400-র উপর। ঠিক আছে? যাই হোক, বাদ দে, সে ওদের ছিল, ওরা লাকি ছিল, হয়ে গেছে। যাই হোক, হয়ে গেল অ্যাডমিশনের এমসিকিউ শেষ হয়ে গেল। ঠিক আছে, অ্যাডমিশন এমসিকিউ শেষ হয়ে গেল। এই তো তোর আমি কিছু এমসিকিউ তৈরি করেছি, সেই এমসিকিউ। এরপরেও কিছু এমসিকিউ আছে যেটা আমি তোকে পাঠিয়ে দেবো, যেটা আমি সুন্দর করে এমসিকিউ করেছি, সেগুলো আমি পাঠিয়ে দেবো, আরো ডিসকাশন করা হচ্ছে। ঠিক আছে, শেষ হয়ে গেল।